ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো জাংকুক। এই অ্যালবামে শুধু তের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে জাংকুক সবকিছু জমিয়ে রেখেছে। মাঝে মাঝে জাংকুক নিজেই অবাক হয় তের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। জাংকুক নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে তের ছবি দেখতে দেখতে জাংকুকের চোখ গেল দেওয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি জাংকুক সবকিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেটই পাই না। জাংকুক প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে, পর মুহূর্তে ফিক করে হেসে ফেললো আর বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখদর্পণে। তের ছবির দিকে তাকিয়ে জাংকুক বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু আমার ভীষণ চেনা, তেমনি ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্বই ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। তের এই লেখা দেখে জাংকুকের মন হঠাৎ করে ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে তেইহুংয়ের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। তের লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বেরোবো ডোরে বাঁধিব। নিচতলায় এসে জাংকুক তার ভুল পাল্টে ফেললো। হাসি খুশি মুখটি আবারও গম্ভীর হয়ে গেল। জাংকুকের বাবা সুবিন টিভিতে তখন নিউজ দেখছেন। জাংকুক গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো। সুবিন কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। কত বছর হলো জাংকুক তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সুবিন চারিদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি জাংকুককে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দেবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারোর সামনে বিব্রত হন না। জাংকুক, জাংকুক। জাংকুক 2 লাইন গুনগুনিয়ে গান গেয়ে হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সুবিন মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। সানার মতো গানের গলা পেয়েছে ছেলে। সানা হতো এরকমই গান গাইতো, বলতে লজ্জা নেই। সানার গান শুনেই তো তিনি সানার প্রেমে পড়েছেন। আজকে সানা তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসেছে, দুঃস্বপ্ন হয়ে জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সুবিন উঠে যেতেই জাংকুক কান থেকে হেডফোনটা খুলে ফেললো। বুক ছিঁড়ে যে দীর্ঘশ্বাসটা বের হয়ে আসতে চাইলো তাকে জাংকুক বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে তে দেখলো জাংকুকের বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য তের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি জাংকুক ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? তে ভাবছে তার যদি ম্যাজিক জানা থাকতো তবে জাংকুক ভাইয়ের মনের কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। জাংকুক ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা ঝামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস তার কোনো ম্যাজিক জানা নেই। তে রুমের দিকে গেল। লুসি চুল বাঁধছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি ফুরাচ্ছে না তার। কি রে আপা, এত খুশি যে তুই? এমনিতেই ভালো লাগছে খুব। আপা, একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরো ভালো হয়ে যাবে। কোনো ইন্টারেস্ট নেই আমার শোনার, বুঝেছিস? প্লিজ আপা শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেট এখনই কেমন গুড় গুড় করছে। পেট ফেটে মরে যাব আমি, নয়তো মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে, এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালা মনির আদর পাবে না। ভাবতে পারছিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা? খালা, খালা মানে বুঝিস তুই আপা? মায়ের বোন খালা, মায়ের চাইতেও ভালো। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যে সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাতে পারবে? এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে রে আপা। অবুঝ শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড়, কেউ কি বোঝে সেটা? আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথাটা বলো। তবুও আমরা তোমাকে হারাতে পারবো না খালামণি। আমাদের সব টাকা পয়সা জমা
জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপারে এই দেখ আমার চোখ দুটো ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। লুসি বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল দেখি, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের এতই কষ্ট, ওদের মা হিসাবে আমি না হয় তোর কথাটা শুনে মনটা হালকা করি। তোকে এমন একটা নিউজ দেবো, শুধু তুই না, যদি আমাদের বাসার জেনি আবার পুচকি মেয়েও শোনে, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সূচকে কথা বলা শিখে যাবে। আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলেও তো আবার সমস্যা, অকাল পক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এইতে লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। বোন তুই যা বলার 30 সেকেন্ডের মধ্যে বল, আর বলে বিদায় হ আমার রুম থেকে। পেঁচা মুখটা একটা মেয়ের প্রেমে পড়েছে রে আপা। লুসির বুকের ভেতর ধক করে কেঁপে উঠলো, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। কার প্রেমে পড়েছে জাঙ্কুক ভাই? 30 সেকেন্ড তো শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বলবো না। বোন প্লিজ প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাবো উত্তেজনায়। প্লিজ, আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এইতে একাই 100। ওরা তখন আমার কাছেই থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসাবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না রে আপা। লুসি ব্যাগ থেকে 100 টাকার একটা নোট তের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার কুচু পুচু টুনু মুনু তুই। তে হেসে ফেললো লুসির কথার ধরন দেখে, তারপর বলল, আরো 50 টাকা দে। লুসি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর মাত্র 50 টাকাই আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। আচ্ছা থাক তাহলে। জাঙ্কুক ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাছটা আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে জাঙ্কুক ভাইকে জিজ্ঞাসা করতেই উনি হেসে বলল উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সে তার কেশবতী। লুসির আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। তেকে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। তে উঠতে যেতেই কাজের বুয়া এসে ব্যস্ত হয়ে বলল, আরে আপনারা এখানে বইসা রয়েছেন? নিচে তো ফেজু ভাই আসা হাজির, বড় আম্মাই সব বাইরে ডাকে। লুসি তে দুই বোনেই নিচতলার দিকে গেল। আয়ু তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখলো সবাই মিটি মিটি হাসছে তাকে নিয়ে। জেনি তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। আয়ু ফায়ু দেখলে মনে হয় চামচিকা। আয়ুর পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আয়ু চমকে উঠলো এসব শুনে। বগুম এগিয়ে গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। হোয়াট দ্য হেল, এসব কে লিখেছে আয়ু টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। জাঙ্কুক আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আয়ু টি শার্টের কবিতাটা পড়লো। তার ভীষণ হাসি পেল। হাসি সামনে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেওয়ালে ও কি সব হাজিবাজি লিখে রেখেছে ভাইয়া? দুইজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতে লেখা পরীক্ষা করে দেখা দরকার, কালপ্রিট এখানেই আছে। তের ভীষণ হাসি পেল এই কথা শুনে। সে মনে মনে বলল, এই তেকে ধরা এত সহজ না। তের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলি। আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনা সাধু তোর মতো পেঁচামুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বলেও ভাই বোনেদের সাথে জাঙ্কুকের ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয় যা তো। ভাইয়ের আদেশ শুনে দিব্যটা ছুটতে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখাগুলো পরীক্ষা করা হলো। না, কারোর লেখার সাথে ম্যাচ করছে না। জিমিনের কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে? হতে পারে। তে মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও তের মতো ট্যালেন্টেড হতে পারবি না। তেকে ধরা তোদের কাজ নয় বুঝলি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে। যেই হোক বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা করে দোকান আছে, এক একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকেই পাওয়া। তবে এর মধ্যে তের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরো 3খানা দোকান কিনেছেন। তের ফুপি সুজিনের নামেও 3টি দোকান আছে। তের দাদু যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারে দোকান ছাড়াও তার নিজের নামে এখনো 2খানা ভাটা, জেলা শহরে 4টি গুদাম ঘর,
আবার 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকেই রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। যেই হোক বাসায় এসে ফেজুকে দেখে খুশি হলেন। অনেকদিন পর ভাগ্নেকে দেখছেন। লাজুক মুখ চড়া এই ছেলেটা সব সময় আড়ালে থাকে। 3 ভাই 3 যা, এক ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে জিমিনের বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সুগা। জেলা সদরে তার নিজের দোকান আছে দুটো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে যেই হোক দেখালেন। ছেলে একটু খাটো শুধু। জিমিনের উচ্চতা 5.5 আর সেখানে ছেলেটার উচ্চতা 5.4। এছাড়া ছেলের আর কোনো দিকে কমতি নেই। ছেলের লেখাপড়া আছে তো ভাইজান, ছেলে টাকা পয়সা চাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সম্পদ মানুষদের। ছেলে বিয়ে পাশ করেছে সুজিন। সবকিছু খবর নিয়েছি আমি 1 সপ্তাহ ধরে। মা নাই সংসারে, বোন 2টা, বিয়ে দিয়ে দিয়েছে। ছেলে একাই, নির্ভেজাল সংসার। এখন কি করব? ওদেরকে আসতে বলবো? ওরা তো চীনা জোঁকের মতো লেগে রয়েছে। ওদের কোনো দাবি দাওয়া নেই, ওরা শুধু মেয়েটাকেই চাই। চেয়ারম্যান সাহেবরে তো চিনেন ভাইজান, যেই লোভী উনি তা এলাকার সবাই জানে। আহা মেজো মিয়া, এই দুনিয়ার সব মানুষই চাই একটু বড় হইতে, সেইটাকে লোভ বলা ঠিক নয়। তের দাদু বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে, বিধায় সবাইকে জানাচ্ছেন। সবার আগে আমার নাতরিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কিনা জানার তো দরকার। এসব আপনি কি বলেন আব্বা? জিমিনের আবার কিসের পছন্দ? আমরা যাই বলবো তাই হবে। এইরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা লিপ্ত থাকবে। আমার মেয়েরে আমি ভালো করেই চিনি। সুজিন মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা জেনিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। জেনি যে বগুমের জন্য বিয়ের আগে ভীষণ ভাবে পাগলামি করেছে, তার জন্য বড় ভাবি এই কথাটা বলেছে। আমি তাহলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। আরো একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও না, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ এটা, আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাদের কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহর উপরে ভরসা করে ওদেরকে আসতে বলো। ন্যান্সির মুখ হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি চারটিখানি কথা নাকি? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে সুজিন মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ করলি রে মা, এখনো খোঁটা শুনতে হয় জানিস। জেনি জেগেই ছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। জেনির মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে। নিজের চোখ মুছে জেনি বলল, দোষ কি আমার একার ছিল মা? সুজিন জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না রে মা, এই সমাজ এইরকমই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয়ে যায় অশুভতম। জেনি মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ, আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা, পুরনো ঘাতও শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, বগুম ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও নেই, যা আছে শুধু ঘৃণা। সুজিনের মুখে হাসি ফুটে উঠল। সকালে ঘুম থেকে উঠতেই তে দেখে বাড়িতে কেমন সাজ সাজ রব। তের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে কিছু একটা হতে চলেছে, তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়ার আনন্দে তে কিছুক্ষণ দোতলার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই তের ইচ্ছা করে পাখির মতো উড়ে বেড়াতে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে তে ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের উপর থেকে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে জিমিনকে পাত্রপক্ষ দেখতে আসছে। জিমিনের মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। কাজের বুয়া এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটা পিনদুম। এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই। জিমিন খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। তে লাফিয়ে উঠলো শুনে আবার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে। তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রি টেস্ট এক্সাম, আপাতত তাহলে সেই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হয়। এমনিতেও এসব নিয়ে তের তেমন কোনো চিন্তাই নেই। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে তাতে কি হয়েছে? সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো সব থেকে বড় কথা। তের উড়ু উড়ু ভাব দেখে চাঙ্কুক গম্ভীর মুখে বলল, ছোট চাচা
তে আর লুসির তো সামনে প্রি টেস্ট মনে হয়, ওদের লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজে তো যাই বলে মনে হয় না একজনও। আর বলিস না বাবা, লুসির তো লেখাপড়া ভালোই চলে, এসএসসি তেও তো ভালোই করেছে, এবার ইন্টারেও ভালো করবে আশা করি। বিপাকে আছি আমার তেকে নিয়ে, কোনো মতেই ওরে লেখাপড়ায় মনোযোগী করা যায় না, নিজে পড়ে না, কারো কাছে পড়েও না, টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ থেকে ওর সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্টেড, অথচ এই মেয়ে যে কেন এমন হলো? আচ্ছা তুই তো অনেকদিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতেই তে যেন ভিড়মি খেলো। বাবা, আমারও তো টিচার দরকার, জাঙ্কুক ভাই তাহলে আমাদের দুজনকেই পড়াক।